এমন কেউ আসো কিনা, কেউ বুঝো না এমন কেউ আসো কিনা, যদি কেউ থাকো এমন কেউ থাকো যে ভাই আমি বুঝি নাই, দেখো আমি তোমাদেরকে প্রতিটা কনসেপ্ট খুব ইজিলি বোঝানোর চেষ্টা করতে, আমি কিন্তু সময় নিয়ে পড়াচ্ছি, দৌড়াচ্ছি না, পরিমাণগত রসায়ন আমি কিন্তু তুমি দেখো আমি তোমাদেরকে প্রতিদিনই 2 ঘন্টা 1 ঘন্টা বেশি প্রেশার দিয়েও পড়াচ্ছি না, লম্বা ক্লাসও নিচ্ছি না, 2 ঘন্টার ক্লাস নিচ্ছি, 2.5 ঘন্টার ক্লাস নিচ্ছি, এবং প্রতিটা টপিক ইন ডিটেল ডেপথে গিয়ে একদম প্রতিটা কেস ধরে ধরে আলোচনা করে পড়াই দিচ্ছি। কারণ আমি এইটুক বিশ্বাস করি, আমি যখন একটা অধ্যায় তোমাদেরকে পড়াবো, ওই অধ্যায়ের ওই টপিক থেকে ইহ জীবনে জিন্দিগিতে যত প্রশ্ন আসবে সব কিছু তোমাকে পারতে হবে। এবং আমার এতটুকু সবসময় পড়ানো আমার একটা মানে এটা আমার একটা কি বলবো আমি জানি না, মানে আমি সবসময় চেষ্টা করি যে যদি কখনো এমন হয় যে আমি একটা জিনিস পড়াইছি বাট সেই আমার পড়ানো থেকে পরীক্ষার হলে আসে নাই, তাহলে আমার কাছে মনে হয় আমি তোমাদের কাছ থেকে যে টাকাটা নিয়েছি এই টাকাটা আমার হালাল হয় নাই। তা আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো জায়গা থেকে 1 টাকা হারাম ইনকাম করি নাই। তো তোমাদেরকে আমি এই জন্য যখন কোনো কিছু পড়াই আমি চেষ্টা করি আমি আমার সর্বোচ্চটা দিয়ে পড়াইতে, এবার তুমি যেই ব্যাচেই হও না কেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে পড়ানোর চেষ্টা করি, যেন ওইখান থেকে আসা যে কোনো প্রশ্ন আমার স্টুডেন্টরা পারে। তুমি যদি পরীক্ষার হলে বসে ওই প্রশ্নটা না পারো, তোমার থেকে বেশি কষ্ট পাবো আমি, যে আমি এই অধ্যায়টা পড়াইছি ও ওই অধ্যায় থেকে এই প্রশ্নটা পারে নাই, আমি অনেক বেশি কষ্ট পাবো। এই জন্য আমি সব সময় মানে আমার ক্লাসে যত সময় লাগুক যাই লাগুক কিন্তু আমি সব পড়াবো ওদেরকে, মানে সব বলতে ওদের আসার মতো প্রতিটা টপিক পড়াবো, আমি কখনো কোনো কিছু স্কিপ করি না, কোনো দিন কোনো কিছু স্কিপ করি না, আমি ক্লাসে প্রচুর প্র্যাকটিস করাই। আমি কিন্তু চাইলে পারলে 1টা 2টা করাই দিয়ে তোমাদেরকে বলে দিতে পারি বাকিগুলো তোমরা করবা, বা 1টা 2টা দিয়ে আমি চলে যেতে পারি, এতে তুমি বুঝবাও না যে তোমাকে কোথায় স্কিপ করা হয়েছে, বাট তুমি দিন শেষে তুমি মারাটা খাবা অ্যাডমিশনে গিয়ে। সেজন্য আমি কোনো দিন স্কিপ করি না, কোনো কিছু স্কিপ করি না, যা আছে সব পড়াই, এতে সময় বেশি লাগুক, কিন্তু আমি তোমাদের সাথে বিট্রয় করতে পারবো না। তো এই জিনিসটা তোমরাও তোমাদের সামনে বড় হবা, প্রফেশনাল লাইফে যাবা, অনেকেই অনেক ভার্সিটিতে চান্স পাবা, অনেকেই হয়তো হয়তো অনেকের কপালে ভার্সিটি থাকবে না কোনো জায়গায় তো পড়বা, জীবনে তো বড় হবা, জীবনে তো চাকরি বাকরি করবা অথবা বিজনেস করবা অথবা পড়াবা আমাদের মতো, অথবা কিছু না কিছু তো করবা। সবসময় নিজের জায়গায় সৎ থাকার চেষ্টা করবা, নিজের জায়গায় সবসময় নিজেকে সৎ রাখার চেষ্টা করবা, ঠিক আছে, নিজেকে সৎ রাখার চেষ্টা করবা। সো এটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে, এটা খুব ইম্পর্টেন্ট। যেখানেই থাকো যেটাই করো, কোন ভার্সিটিতে চান্স পাইছো কোথায় পড়ছো, এগুলোর থেকেও বড় পরিচয় হচ্ছে কি জানো, তুমি একটা ভালো মানুষ, তুমি নিজের কাছে সৎ, নিজের কাছে তুমি সৎ। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে, নিজের কাছে নিজের সৎ হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো সবার মধ্যে যেন এই সততাটা গ্রো করে। হ্যাঁ, পড়াশোনা অবশ্যই করব, পড়াশোনা করে নিজের ভালো ক্যারিয়ার করার চেষ্টা করব, বাট তার আগে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ভালো মানুষ হব, একজন সৎ মানুষ হব, ঠিক আছে? এটা সবসময় চেষ্টা করবা, সবসময় চেষ্টা করবা। হ্যাঁ, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করবা না, সততার জায়গায় কম্প্রোমাইজ করবা না কোনো দিন। ওইটাই তোমার খারাপ হইলেও এই জায়গায় কম্প্রোমাইজ করবা না, আল্লাহ ইভেনচুয়ালি তোমার কোনো না কোনোভাবে তোমাকে মানে লাইফে উপকৃত করবেই, কোনো না কোনোভাবে তুমি দেখবা আল্লাহ তোমাকে, তুমি ভালো কাজ যখন করবা ভালো কাজের প্রতিদান আল্লাহ যেমন দিবে, তুমি যখন খারাপ কাজ করবা দেখবা আল্লাহ কোনো না কোনোভাবে সেটারও তোমার যেই খারাপ কাজের যেই শাস্তি সেটা তোমাকে আল্লাহ দিবেনি। সো সৃষ্টিকর্তার উপরে সবসময় বিশ্বাস রাখবা। আমি একটা ছোট এক্সাম্পল দিই তোমাদেরকে, শোনো। সেটা হচ্ছে যে আমি একবার ঢাকার বাইরে একটা জায়গায় বিয়ে খাইতে গেছিলাম। হ্যাঁ, তো একটা জায়গায় ঢাকার বাইরে বিয়ে খাইতে গেছি, তো যাওয়ার পরে আমি একটা মসজিদের একটা ওয়াশরুমে গেছি। হ্যাঁ, মসজিদের একটা ওয়াশরুমে গেছি। তো ওয়াশরুমে যখন আমি গেছি তখন আমি ওইখানে 2টা রিং পাইছি, স্বর্ণের 2টা আংটি পাইছি। হ্যাঁ, বেশ ভালো ওয়েটের 2টা স্বর্ণের আংটি পাইছি। তো আমি ওইখান থেকে এসে তারপর আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে ওই রিং 2টা আমি মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনাকে আমি সুন্দর মতো দিয়ে আসি, আমি এটা চাইলে নিয়ে আসতে পারতাম কিন্তু আমার দরকার নেই, আমি কেন এটা করতে যাব। তো আমি বললাম তো আমি জীবনে কোনো দিন 1 টাকা রাস্তা থেকে উঠাই নিয়ে আমি মানে পাইসেরও খরচ করি নাই কোনো দিন, দান করছি, আরও নিজে অ্যাড করে দান করছি সব সময়। হ্যাঁ, তো আমি কি করছি ওই যে মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনাকে আমি দিয়ে আসছি যে এইটা কেউ মনে হয় আপনার ওয়াশরুমে রেখে গেছেন, তো আপনি যদি কেউ আসে তাহলে ওনাকে কষ্ট করে দিয়ে দিয়েন। তো এরপরে ওই ইমাম সাহেব আমার নাম্বার রেখে দিছে। তারপরে 2 দিন পর মানে 1 দিন পরে ওই লোকটা আসছে, ওই লোকটা এসে ওই মসজিদে, কারণ উনি কোথায় খুলছে ওনার তো মেমোরিতে রিকল হবে, রাইট? তো উনি আসছে, এসে ওই ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করছে, পরে ইমাম সাহেব ওনাকে দিচ্ছে, আবার আমার সাথে ফোনেও কথা বলাই দিছে। তো লোকটা আমার প্রতি প্রচণ্ড গ্রেটফুল হয়েছে, ঠিক আছে, আমার ভালো লাগছে, ফাইন, এতটুকু পর্যন্ত ঠিক আছে। ওমা, এ কি হইল?
ওকে, ঠিক আছে। তারপর এটা গেল, আমার ভালোই লাগছে, ফাইন। তো এর পরের স্টোরিটা শোনো, পরে যেটা হয়েছে, ঠিক আছে। তো পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম যে আরেকদিন অন্য একটা ইনসিডেন্ট দেখো, তার অনেক দিন পরে, এই ঘটনা ঘটছে অনেক আগে, অনেক দিন পরে, তার অনেক দিন পরে হচ্ছে আমার লাইফে আরেকটা ঘটনা ঘটে। সেটা কীরকম, তোমার হচ্ছে আমি একবার সিএনজিতে উঠছি, সিএনজিতে উঠছি ওই দিন আমার মামার বাসায় যাচ্ছি। তো কোনো কারণে আমার গাড়িটা ছিল না আমার সাথে, তো আমি সিএনজিতে করে হচ্ছে মামার বাসায় যাচ্ছি আর কি, আমার মামার বাসায় যাচ্ছি। তো সিএনজিতে আমার যে ব্যাগ ছিল, মানে আমি যে ব্যাগটা সবসময় ক্যারি করি, কাঁধের একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে ইউজুয়ালি তোমার আমার সকল ধরনের গ্যাজেটস থাকে, বুঝছো, আমার ল্যাপটপ ট্যাপটপ হইতে শুরু করে সব কিছু ওটার মধ্যেই থাকে। তো এবং ওইটার মধ্যে আমার অনেক টাকাও ছিল ওই দিন, কোনো একটা কারণে আমার কাছে অনেকগুলো হ্যান্ড ক্যাশ ছিল, আমি তোমরা জানো হয়তো আমি টুকটাক বিজনেস টিজনেস করি, তো আমার অনেক হ্যান্ড ক্যাশ, অনেক টাকা ছিল। তো এই টাকা সহ এই ব্যাগের মধ্যে আমার সকল ধরনের গ্যাজেট ট্যাজেট সব কিছু সহ আমি হচ্ছে তোমার মামার বাসায় যাচ্ছি সিএনজিতে করে। এবং আমি সিএনজিতে আমার একটা ফোন আসছে, তো আমি সিএনজি ব্যাগটা আমার সিএনজির পেছনে রাখছিলাম। তো ফোন আসছে, ফোনে কথা বলতে বলতে আমি সিএনজি থেকে নেমে গেছি, সিএনজি থেকে নেমে গেছি। তো আমার ব্যাগ নিয়ে সিএনজিওয়ালা আমার চলে গেছে, বুঝতে পারছো, উনি আমার ব্যাগ নিয়ে চলে গেছে। তো আমার 2 মিনিট পরে, মানে আমি যখন নেমে গেছি হঠাৎ করে কি ব্যাগ কই, ব্যাগ তো সিএনজিতে, পরে যে জায়গায় নামছি ওই জায়গায় গেলাম, গিয়ে দেখলাম তো সিএনজি নাই, ওই জায়গায় তো সিএনজি নেই, সিএনজি তো খুব স্বাভাবিক উনি তো চলে গেছে। তো তারপর তোমার হচ্ছে আমি তো খুবই টেনসড, স্বাভাবিকভাবেই আমার টাকাও তো গেছে, টাকা তো গেছে গেছে, আমার ল্যাপটপ মানে গেছে, আর ল্যাপটপের মধ্যে আমার অনেক কিছু আছে যেটা আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সবই গেছে। এবং যা যা ধরো আমার অনেক গেজেট থাকে এগুলো সবই গেছে, সব সব গেছে। তো খুবই, তো আমি ধরো চিন্তায় আছি, মানে প্যারা খাইতেছি, কষ্টে আছি, ভালো লাগতেছে না, এটা গত বছরের কাহিনী। এরপর তোমার রাতের বেলা বন্দিবসালের অফিসেই বসে আছি, আমরা চেষ্টা করতেছিলাম যে সামহাও আমি কোনোভাবে ট্র্যাক করতে পারি কিনা, আমার যে ডিভাইস আছে এগুলো দিয়ে ট্র্যাক করতে পারি কিনা যে কোথায় আছে। তারপর আমি আবার এদিক দিয়ে তোমার হচ্ছে কিছু সিসিটিভি ফুটেজ টুটেজ অন্যান্য জায়গায় কালেক্ট করার চেষ্টা করতেছিলাম, যেখানে নামছি সিএনজিওয়ালার নাম, মানে কোনোভাবে সিএনজিওয়ালার ইয়াটা ট্র্যাক করা যায় কিনা, সিএনজির নাম্বারটা, তাইলে হয়তো খুঁজে বের করতে পারবো। তো এগুলো চেষ্টা করতেছি। এর মধ্যে হঠাৎ করে রাতের বেলা আমার একটা ফোন আসছে, ফোন এসে একজন বলতেছে যে ভাই আপনার নাম কি? তো আমি বললাম, বলার পরে বলতেছে আপনি কি কোনো কিছু ফেলে গেছেন? তো আমি বললাম যে হ্যাঁ, আমি তো আমার একটা ব্যাগ ফেলাই দিছি। পরে বলতেছে আপনার ব্যাগটা এখানে আছে, আপনি একটু কষ্ট করে কেরানীগঞ্জের এই জায়গা থেকে এসে নিয়ে যান, বুঝছো। তো তারপরে হচ্ছে আমি গেছি, আমরা কয়েকজন মিলে আমরা কেরানীগঞ্জে গেছি, ওনার বাসায় গেছি, ওই সিএনজিওয়ালা মামাই, উনি আমার ব্যাগটা পাইছে। তো উনি যখন রাতের বেলা হচ্ছে নাকি সিএনজি রাখতে গেছে, মানে জমা দিতে গেছে, তখন উনি সিএনজির মধ্যেই ব্যাগটা দেখছে, দেখে উনি ব্যাগটা খুলছে, খুলে বলে যে এতগুলো টাকা, আমি দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছি। পর আমি বাজারের ব্যাগের মধ্যে একটা বাজারের ব্যাগ কিনছি, বাজারের বড় বাজারের ব্যাগ কিনে আপনার ব্যাগটা ওটার মধ্যে ঢুকাইছি, ঢুকায় তারপর ব্যাগটা বাসায় আনছি, এনে ব্যাগের মধ্যে দেখলাম আপনার একটা আইডি কার্ড আছে। তো আইডি কার্ড দেখে আপনার আমি ফোন দিলাম। হ্যাঁ, তো তুমি চিন্তা করো, ওই লোকের সাথে আমি যখন কথা বলতেছিলাম, ওই সিএনজিওয়ালা মামার সাথে যখন কথা বলতেছিলাম, উনি বলতেছে যে মানে ওনার ওয়াইফ অসুস্থ, ওনার ওয়াইফ হচ্ছে ট্রিটমেন্ট করা লাগবে, অপারেশন করবে, ঢাকা মেডিকেলে ভর্তি, ওনার কিন্তু টাকার খুব দরকার, উনি কিন্তু চাইলে আমার ওইখান থেকে মানে ওইটা কিন্তু উনি রেখে দিতে পারতো, রেখে দিতে পারতো, অনেক টাকা, ওনার জীবনে কোনদিন ধরো এরকম অবস্থা সিএনজি চালানো লাগতো না। তো এই লোকটা কিন্তু কাজটা করে নাই, এই লোকটা আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে আমার সব কিছু ব্যাক করছে। তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে মানে তুমি যখন কোনো ভালো কাজ করো, ভালো কাজ তুমি যখন নিজে সৎ থাকবা, আল্লাহ তোমার আসলে ক্ষতি করবে না, আল্লাহ কোনো না কোনোভাবে তোমাকে সেটার পুরস্কার দিবেই, দিবেই, বুঝতে পারছো। তো জীবনে আসলে দেখো ওই সিনজিওয়ালা মামার সাথে মতো সৎ হইতে হবে, আমার মতো হইতে হবে এমন না, ওই ওনার মতো সৎ হইতে হবে। ওনার যেই আর্থিক সিচুয়েশান, ওনার মেয়েকে বিয়ে দিবে, ওনার ওয়াইফ হসপিটালে, চিকিৎসা করার টাকা নাই ওনার কাছে, অপারেশন করার মতো টাকা নাই, ওনার মতো সৎ হইতে হবে যে এরপরও এতগুলো টাকা পেয়ে উনি ফেরত দিয়ে দিচ্ছেন। তো জীবনে ওই সিনজিওয়ালা মামার মতো হবা, ওনার মতো হবা। ওনার সাথে আমার এখনও কথা হয়, রেগুলার কথা হয়। ওনার মেয়েকে কয়দিন আগে বিয়ে দিচ্ছে, আমি সেই বিয়েতে গেছি। তো আমি আমার সাধ্য মতো ওনাকে সবসময় আমি ওনার পাশে থাকার, ওনাকে হেল্প করার সবসময় চেষ্টা করি, এখনও চেষ্টা করি। গত পরশু দিনও ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে ফোন দিয়েছিল একটা দরকারে। ওকে, সো জিনিসটা এটা একটু মানে এখান থেকে আসলে মানে আমি তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে জীবনে আসলে দেখো কোন প্রফেশনে আসো, কী করতেছো, এর থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তুমি নিজের কাছে নিজে কতটা সৎ, নিজে কতটা ভালো মানুষ। ঠিক আছে, সবাই ওই সিনজিওয়ালা মামার মতো হবা, ওনার মতো হবা, ওনার জন্য দোয়া করবা। ঠিক আছে, ওনার জন্য দোয়া করবা। ওকে, চলো যাই হোক, তো আমরা এবার আমাদের বাকি ক্লাসটা করি। হ্যাঁ, তো
এবার আসো, এখন এখন হচ্ছে আমরা কি ব্যাপার এমন করতেছো কেন বোর্ড? ওকে, চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। এই অঙ্কটা করার চেষ্টা করি। কি বলছে দেখো তো, 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম কত? 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম কত? এখন দেখো তো এই 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের